স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদ। সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রধান চালিকা শক্তি। প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে অর্থনীতির প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনেক। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা বিস্তৃতির ফলে আধুনিক বিশ্বের সাথে আমাদের দেশেও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং আধুনিকায়ন হচ্ছে অনেক। আজ আমাদের আলোচনার বিষয় অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বেনজির আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি ইনশাআল্লাহ ভালো, থ্যাংক ইউ। আমরা আলোচনা করছি আজকে যে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয় মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা আমরা মূলত বলতে যাচ্ছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে যে সামাজিক আন্দোলন যে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের শিক্ষার হারের কথা হচ্ছে, নতুন ম্যান পাওয়ার কথা বলছি, আমরা জনশক্তির কথা বলছি, সব কিছুতেই বড় ভূমিকা রাখছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। আপনার কি মনে হয় যে আমরা ঠিক সামনে কতটা সম্ভাবনা রয়েছে এই বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে? ধন্যবাদ। আমরা একটা সাধারণ কথা সবাই জানি যে যে জাতি যতটা শিক্ষিত রাইট, সে বিশ্বের দরবারে ততটা এগিয়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অর্থনীতি একটা বিরাট ভূমিকা রাখছে। আমরা একটা কথা মনে রাখতে হবে যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে বেসরকারি বিশ্ববিদ্যালয় এক ধাপ এগিয়ে। আচ্ছা, আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন যাবৎ কিছু নির্ধারিত সিলেবাসের উপরে কোর্স পরিক্রমা চালিয়ে আসছিল। রাইট। 1992 সালে যখন প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে আমরা যাত্রা শুরু করি, তখনই আমরা তথ্য প্রযুক্তির উপরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দিয়ে আমাদের প্রথম কোর্স চালু করি এবং এরপর আমরা পর্যায়ক্রমে লাইফ সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখা, ইভেন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এসব কোর্সের মাধ্যমে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত করে আসছি। আমরা যদি এই মুহূর্তে লক্ষ্য করি যে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। বাংলাদেশের 17 কোটি মানুষের ভিতরে 12 কোটি লোক মোবাইল সিম ব্যবহার করে। আবার ঠিক রাজস্বর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বাংলাদেশে রাজস্বের প্রায় একটা বড় ধরনের অংশ আমরা টেলিকমিউনিকেশন সেক্টর থেকে রাজস্ব হিসেবে পেয়ে থাকি, যেগুলো মোবাইল টেলিফোন কোম্পানি কন্ট্রিবিউট করে থাকে। এই কন্ট্রিবিউশনের যারা নাকি পিছনে কাজ করছে তারা কিন্তু বাংলাদেশের শিক্ষিত এবং এই বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া তারা শিক্ষিত যুবক, এবং এদের কন্ট্রিবিউশনই কিন্তু আমাদের রাজস্বতে এই কন্ট্রিবিউটটা করছে। আপনারা যদি লক্ষ্য করেন এই প্রায় 25,000 কোটি টাকা রাজস্বের যারা মেইন কন্ট্রিবিউটর, তার ভিতরে 100 তো বিদেশি কোনো এমপ্লয়ার এখানে পাওয়া যাবে না, যেটা আমাদের গার্মেন্টস সেক্টরে হয়তো এর চেয়ে অনেক বেশি বাইং হাউস থেকে আরম্ভ করে কোয়ালিটি ইন্সপেক্টর থেকে রিপ্রেজেন্টেটিভ অনেক আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের যুবকরা তারা কন্ট্রিবিউট করে আসছে। আপনার কেন মনে হয় যে এখন বাংলাদেশে অনেক স্টুডেন্ট যারা দেশের ইউনিভার্সিটি পড়ছে তারা অনেকেই আগে একটা সময় বিদেশে যেত, কেন অনেকে বিদেশ না যেয়ে এখানে পড়ছে? বা সাথে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে অনেক যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে সেখানেও না পড়ে কেন একটা ছেলে বা একটা মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটি পড়বে? ব্যাখ্যা মানে কেন? ধন্যবাদ। এখানে আপনাকে মনে রাখতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা যত তাড়াতাড়ি শিক্ষার সময়োপযোগী সব রকমের ব্যবস্থা করতে পারে, সেটা পাবলিক ইউনিভার্সিটির দ্যার আর লট অফ লিমিটেশনস। পাবলিক ইউনিভার্সিটিগুলো জাতির একটা দায়বদ্ধতা থেকে তারা কম খরচে শিক্ষার ব্যবস্থা করে থাকে, কিন্তু কোনো জাতি পাবলিক ইউনিভার্সিটিতে সবার জন্য উন্মুক্ত শিক্ষার ব্যবস্থা করতে পারে না, যার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে আগে আসতে হয়। আর প্রাইভেট ইউনিভার্সিটি তার মার্কেটের নিড অনুযায়ী এবং তারা কোয়ালিফাইড ফ্যাকাল্টি তারা জোগাড় করে তারা সেই অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করতে পারে। আমি যদি বলি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ যখন আরম্ভ হয়, আমরা ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেন ইউএসের একটা টপ 20 ইউনিভার্সিটি, তাদের কারিকুলাম নিয়ে আমরা যাত্রা শুরু করি এবং সে থেকে শুরু করে আমরা ফ্যাকাল্টি সিলেকশনের ব্যাপারে আমরা অনেক বেশি সিলেক্টিভ ওয়েতে আমরা করি এবং যাদের বিদেশি শিক্ষা আছে, তাদের উচ্চশিক্ষার সে অভিজ্ঞতা আছে, যাদের টেকনোলজিতে
আপডেট আছেন, আমরা সেই সব শিক্ষকদেরকে রিক্রুট করি যাতে করে আমাদের ছাত্ররা সে বর্তমান যুগোপযোগী সেই শিক্ষাটা তারা গ্রহণ করতে পারে এবং তারা দেশে সেটা কন্ট্রিবিউট করতে পারে। একজন মেধাবী স্টুডেন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং তার পড়াশোনা খরচ করতে পারে কিনা, আমি যদি কম্পেয়ার করি পাবলিক ইউনিভার্সিটি, আমি যদি তুলনা করি, একজন মেধাবী ছাত্রের পক্ষে এটা সহজে সম্ভব। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে শিক্ষার ব্যয় অনেক বেশি, সেই সুযোগ আসলে আছে কিনা, সেই সুযোগটা আপনারা দেন কিনা? অবশ্যই অবশ্যই। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টে আমাদের বলা আছে যে মিনিমাম 5% স্টুডেন্টকে আমাদেরকে বিনা পয়সায় মেধাবী এবং গরিব ছাত্রদের পড়াতে হবে। এর উপরে আমাদের শতকরা 3 ভাগ মুক্তিযোদ্ধা পরিবারকে দিতে হয়। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি এটা পুরোপুরি মেনে আসছি। আচ্ছা, এখানে উল্লেখ্য যে নর্থ সাউথ ইউনিভার্সিটি আমরা প্রতি বছর, গত বছর আমরা প্রায় 10 কোটি টাকা বৃত্তি দিয়েছি ছাত্রছাত্রীদেরকে। ছাত্রের সংখ্যা আমাদের প্রায় 1600 স্টুডেন্ট তারা স্কলারশিপ পেয়ে থাকে। আমি মনে করি যে যদি মেধাবী ছাত্র হয়, ভর্তির পরে আমরা দেখি যে সে যদি আমাদের ভালো, এক্স্যাক্টলি, আমরা মেরিটের উপরে তাকে স্কলারশিপ দেবই। তিনি যদি মেধাবী হন সেটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব ব্যয়বহুল বলা যাবে না। আরেকটা কথা এখানে উল্লেখ্য, অনেকেই বলে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেক ব্যয়বহুল, কিন্তু বাস্তবটা একটু আমি ঘুরিয়ে বলি। বাংলাদেশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল মাসে 15,000 টাকা টিউশন নিয়ে থাকে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি কেউই মাসে 15,000 টাকার বেশি তাদের লাগে না। তাহলে একটা স্কুলের সময়ই কিন্তু আমরা নিচ্ছি। আপনি বলছিলেন যে পাবলিক ইউনিভার্সিটিগুলো বেশ কিছু লিমিটেশন রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি কোনো লিমিটেশন নাই? থাকলে কি ধরনের লিমিটেশন আছে? লিমিটেশন, জি, আপনি আবার বলেন। আপনি বলছিলেন যে আমাদের দেশের যেগুলো প্রাইভেট পাবলিক সেক্টর যে ইউনিভার্সিটি তাদের বেশ কিছু লিমিটেশন আছে, যে কারণে তারা সেটা হচ্ছে যে আমি প্রাইভেট সেক্টরে যে ইউনিভার্সিটি তার জন্য কি লিমিটেশন? আমি যে কথাটা বলছি যে প্রাইভেট যে কোনো ম্যানেজমেন্ট তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। অ্যাবসলিউটলি রাইট। নিড এখন হয়েছে আমার একটা নতুন সাবজেক্ট খুলছি, সেখানে আমার ল্যাব দরকার, সেখানে আমার ফ্যাকাল্টি দরকার, আমরা ইমিডিয়েট ডিসিশনে চলে যাই, আমরা রিক্রুট করতে পারি, আমরা সেটা প্রকিউরমেন্ট করতে পারি। বাট যদি সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক রকমের নিয়ম কানুন থাকে এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয় এবং শেষ পর্যন্ত হয়তো সেটা হবে কি না হবে তার উপর নিশ্চয়তা নেই। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নিতে। কি লিমিটেশন আছে বা কোন লিমিটেশন কি নাই প্রাইভেট ইউনিভার্সিটি? চ্যালেঞ্জটা কি, আমি যদি এভাবে ঘুরিয়ে বলি, চ্যালেঞ্জটা কি সামনে? চ্যালেঞ্জটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আমরা যেটা দেখি, জব মার্কেটের নিডটা আমরা আগে দেখি এবং মার্কেট স্টাডি করে আমরা সাবজেক্টগুলো সেভাবে আমরা খুলি এবং প্রয়োজনে আমরা প্রাইভেট সেক্টরের যারা নাকি এমপ্লয়ার তাদেরকে আমাদের ইনস্টিটিউটে আনি। তারা কি ধরনের গ্র্যাজুয়েটস তাদের প্রয়োজন, আমরা সেই অনুযায়ী তাদেরকে সেভাবে সিলেবাস এবং আমাদের পড়াশোনার দিকে সেইভাবে আমরা দৃষ্টি দিই এবং তাদের সাথে আমরা মাঝে মাঝে ইন্টারাকশন করি, তাদেরকে গেস্ট স্পিকার হিসেবে আমরা আনি। আমরা বিভিন্ন জব ফেয়ারের মাধ্যমে আমাদের স্টুডেন্টের সাথে ইন্টারাকশন করি, আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের প্র্যাকটিক্যাল যে নিডটা সেই নিডটা আমরা বোঝানোর জন্য ছাত্রদেরকে সেভাবে আপডেট করে নেই। তাতে করে আমাদের ছাত্ররা এমপ্লয়ারের খুব কাছে চলে আসে এবং তারা সেইভাবে তাদের নিজেদেরকে প্রিপেয়ার। জনাব আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।